মোটামুটি মোটা দাগে কতগুলো সংস্কার, আমাদের নির্বাচনী ব্যবস্থায় সংস্কার, আমাদের দুদকের সংস্কার, আমাদের আইন বিচার ব্যবস্থায় সংস্কার, এরকম মোটা দাগে কতগুলো সংস্কার করে সংবিধান আমার মনে হয় যে সংস্কারের কথা বলা হচ্ছে। সংস্কার তো করতেই হবে এবং সর্বক্ষেত্রে সংস্কার করা দরকার। কোথায় সংস্কার না করতে হবে? শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, অর্থনীতি, সব জায়গায়। কিন্তু আমাদের অগ্রাধিকার নির্ধারণ করতে হবে। 1971 সালে বা 72 সালে যে সংবিধান প্রণয়ন করা হয়েছে, তখন আমাদের খুবই প্রিমিটিভ একটা অবস্থা ছিল। সেই অবস্থা দিয়ে আজকে 2024 সালে এই দেশ চলতে পারে বলে আমরা বিশ্বাস করি না, এবং যদি চলতো তাহলে এই ছাত্র জনতার আন্দোলন হতো না। 72 সংবিধান কিন্তু ভারতীয় সংবিধানের একটি ছায়া সংবিধান, অর্থাৎ ভারতীয় সংবিধানকে অনুকরণ করে এটা করা হয়েছে। তারপরেও ভারতীয় সংবিধানের যা ভালো কিছু ছিল সেটাকে বর্জন করে করা হয়েছে। কাজে এই সংবিধান তো রাখার প্রশ্নই ওঠে না। সংবিধান সংস্কার না, সংবিধান ফেলে দিতে হবে, নতুন করে সংবিধান করতে হবে। সংস্কার, এই সরকার আসার পরে সংস্কার কথা বলা হয়েছে। 6টি কমিশন ইতোমধ্যে গঠন করা হয়েছে, যেটার প্রশংসা সর্বক্ষেত্রেই হয়েছে, কিছু আশঙ্কা থাকলেও। সো এই সংস্কারটা কি আগে হবে নাকি নির্বাচন আগে হবে, এই ধরনের একটা সব পত্রিকাগুলিও আমি দেখেছি বা ইউটিউবেও দেখেছি যে এই ধরনের একটা ভোটিং এর মতো করছে। তো ব্র্যাক বিশ্ববিদ্যালয় এর মধ্যে একটা জরিপ করেছে। তারা বলেছে যে তাদের জরিপে উঠে এসেছে যে 81% মানুষ, তারা যাদের র্যান্ডম স্যাম্পলিং এ যাদের থেকে করেছে, সেই মানুষদের 81%ই চান সংস্কার আগে, তারপরে নির্বাচন। মানে সংস্কার শেষ না করে নির্বাচন তারা চান না। সো এই বিষয়টা আপনারা কি মনে করেন যে সংস্কার করতে হলে তো এই অন্তর্বর্তী সরকারকে অনেক দিন থাকতে হবে, সেটা তো আসলে ঠিক আবার গণতন্ত্রের জন্য আবার হুমকি হয়ে যায় কিনা? সবকিছু বিবেচনায় আমি সিরাজ, আপনার কাছে প্রথম যাচ্ছি যে আপনি কি মনে করেন যে আগে কি সংস্কার শেষ হবে তারপরে নির্বাচন, নাকি একটা ছোটখাটো সংস্কার করে মোটামুটি একটা লাইনে নিয়ে এসে তারপরে নির্বাচন করা উচিত গণতন্ত্রকে সচল করার জন্য? জি সিরাজ, আপনার কাছে প্রথম যাচ্ছি। ধন্যবাদ রিনবেপা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ যে এই যে ছাত্র জনতার যে আন্দোলন হলো, সেই আন্দোলনের মূল থিম ছিল কিন্তু পরিবর্তন। আর পরিবর্তনটা করতে গেলে সংস্কার লাগবে। আর সংস্কার হচ্ছে এমন একটা বিষয় যেটা চলমান প্রক্রিয়া, এর কোনো শেষ নেই। আপনি কোথায় কোথায় সংস্কার করবেন। আজকে সংস্কারও প্রথম যেটা সংস্কার করছিলেন সেখানে আবার সংস্কার করার প্রয়োজন হবে। অর্থাৎ যে আপনার যে মেশিনারি যেরকম মেইনটেনেন্সের ব্যাপার থাকে, প্রতিদিন, প্রতি মুহূর্তে, প্রতি বছর, প্রতি মাসে, প্রতি সপ্তাহে, যেমন এটা মেইনটেনেন্সের ব্যাপার থাকে, আমাদের রাষ্ট্র একটা যন্ত্র, কিন্তু রাষ্ট্রযন্ত্র। এই রাষ্ট্রযন্ত্র যেহেতু এটা চলে, এটা মেশিনের মতো ঘোরে, সাইকেলের চাকার মতো, গাড়ি চাকার মতো ঘোরে, অতএব এটারও কিন্তু ঠিক একই রকমের মেইনটেনেন্সের ব্যাপার আছে। আর সংস্কার যখন শুরু হবে তখন কিন্তু একটা, দুটো, পাঁচটা, দুটো, 500, 600, 1000 সংস্কারের কোনো সীমাবদ্ধতা নেই। এটা বিভিন্ন সেকশনে, বিভিন্ন জায়গায়, প্রতিটি পরতে পরতে, পদে পদে আমাদের সংস্কার প্রয়োজন হবে। ফলে কি সংস্কার করবেন এবং কোথায় গিয়ে শেষ হবে না। অতএব একটা মোটামুটি মোটা দাগে কতগুলো সংস্কার, আমাদের নির্বাচনী ব্যবস্থায় সংস্কার, আমাদের দুদকের সংস্কার, আমাদের আইন বিচার ব্যবস্থায় সংস্কার, এরকম মোটা দাগে কতগুলো সংস্কার করে সংবিধান আমার মনে হয় যে সংস্কারের কথা বলা হচ্ছে। এই সংবিধান নতুন করে লিখে নতুন সংবিধানের আওতায় আমাদের দেশ পরিচালিত হওয়া দরকার। কারণ এখানে আজ থেকে 1971 সালে বা 72 সালে যে সংবিধান প্রণয়ন করা হয়েছে, তখন আমাদের খুবই প্রিমিটিভ একটা অবস্থা ছিল। সেই অবস্থা দিয়ে আজকে 2024 সালে এই দেশ চলতে পারে বলে আমরা বিশ্বাস করি না, এবং যদি চলতো তাহলে এই ছাত্র জনতার আন্দোলন হতো না। সেক্ষেত্রে নতুন সংবিধান তো ডেফিনেটলি প্রয়োজন। তো এরকম মোটা থেকে বড় বড় কিছু সংস্কার করার পরে দেশে নির্বাচন হওয়া উচিত। আপনি যে জরিপের ফলাফলটা তুলে ধরলেন, ওই জরিপের বিষয়টা আমিও দেখেছি। সেখানে বলা হচ্ছে যে আপনার 60% লোক মনে হয় সম্ভবত, 81% মানুষ চাচ্ছে যে সংস্কার 81% সম্পন্ন না হওয়া পর্যন্ত না, অন্তর্বর্তীকালীন নির্বাচন সরকার হবে না। থাকুক। জি। আচ্ছা, এরপরে কিন্তু দুটো তথ্য আছে। একটা হচ্ছে যে 9% মনে হয় 2 বছর পরে চাই, আর 35%, হ্যাঁ, না 38%, 3 বছর বা তার 38%, বেশি সময় থাকা উচিত বলছে। হ্যাঁ আর এরকম। তো 9% চাচ্ছে 2 বছর থাকুক। হ্যাঁ, তো
আমি এখানে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এই যে আপনি ভোটের যদি টোটাল ভোটের হিসেবে আসেন, এই 38% কিন্তু কম না। সেটা আপনি যদি টোটাল ভোটের পার্সেন্টেজে ফেলেন তাহলে কিন্তু এটা বিরাট বিরাট ব্যাপার, এটাও অনেক বড় ফ্যাক্টর। আবার দুটোকে যদি একসাথে করেন তাহলে কিন্তু প্রথমটার চেয়ে এই দুটো একদম খুব পিছিয়ে থাকে না। যাই হোক, সবচেয়ে বড় কথা যেটা সেটা হচ্ছে যে আমাদের এই দেশে যেহেতু গণতন্ত্র চলবে, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা চাই, তো সেই সমস্ত সংস্কার করার জন্য যেটুকু সময় লাগে এবং আহ, গ্রহণযোগ্য এবং দৃশ্যমান সংস্কার হওয়া দরকার। এইরকম একটা পর্যায়ে গিয়ে নির্বাচন হওয়া উচিত। এবং আহ, আপনি আপনি জানেন, এই যে আমরা এতক্ষণ যে আলোচনা করলাম যে জাতীয়, আন্তর্জাতিক এবং আঞ্চলিক যে রাজনীতির জটিল হিসাব নিকাশ এবং অনেক সমীকরণ আমাদেরকে মোকাবেলা করতে হবে, মিলাতে হবে, বুঝতে হবে। তো এই সমস্ত এই জায়গাগুলো যারা রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন না তাদের পক্ষে কিন্তু এইগুলো মোকাবেলা করা টাফ হবে, ডিফিকাল্ট হবে। কেমন? হুম হুম, ধন্যবাদ। এবং আমি একটু মাহবুব ভাইয়ের কাছে যাই, আমাদের সময় কমে আসছে। মাহবুব ভাই, আপনি তো শুনলেন সিরাজের কথা, আপনি জরিপটা আপনিও দেখেছেন আশা করি। সো আপনি কি মনে করছেন আসলে কতদিন এই অন্তর্বর্তীকালীন সরকার থাকবে, হ্যাঁ, আমি নির্বাচন আসলে কবে দেওয়া উচিত? হচ্ছে আমি মানে ব্র্যাকের এই যে জরিপটা, আমি ব্র্যাক কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ জানাতে চাই। এই মুহূর্তে এরকম একটি জরিপ প্রয়োজন ছিল। কারণ আসলে জন আকাঙ্ক্ষাটা কি? আসলে জন আকাঙ্ক্ষাটা হচ্ছে এই যে পরিবর্তন। কারণ আসলে এটা ঠিক 5ই আগস্ট বা 36শে জুলাই এটা তো একটা বিপ্লব ছিল, এটা গণবিপ্লব। কিন্তু এই গণবিপ্লবটাকে আমরা অভ্যুত্থানের মধ্যে গণবিপ্লবের যে আকাঙ্ক্ষা বা গণবিপ্লবের চরিত্র সেটাকে আমরা জোর করে টেনে ধরে নামিয়ে এটা অভ্যুত্থানের জায়গায় প্রতিস্থাপন করছি। কারণ আমরা এটাকে সাংবিধানিক প্রক্রিয়ার মধ্যে ফেলে দিলাম। আসলে যদি এই গণবিপ্লবটাকে আমরা, আমাদের জনগণ যেটা চেয়েছিল, কারণ একটি সরকার আছে তাকে উৎখাত করলো এদেশের জনগণ, এদেশের ছাত্র, তারা ক্ষমতার দুর্গ গণভবন দখল করলো, সব পালায়ে গেল পুলিশ। আর তাদের যারা লাঠিয়াল, বরকন দাস, এমনকি সচিবালয় থেকে তো পালাই গেছে, কারো কোনো অস্তিত্ব ছিল না। কাজে এই যে একটা পরিবর্তন, এই বিপ্লবের জায়গায় যদি সব নতুন করে করা হতো, এবং আজকের যে রাষ্ট্রপতি সে আগের সরকারের রাষ্ট্রপতি, তার অধীনে শপথ নিয়ে একটা বাজে অবস্থা তৈরি করা হতো। তো যাই হোক, তারপরে এখন এটা মেনে নিতে হবে, কারণ সেই বিপ্লবটি সম্পূর্ণ হয় নাই। কাজে একটা অভ্যুত্থানের ফসল হিসাবে এটা এসছে। কাজে এখন প্রশ্ন হচ্ছে সংস্কার। সংস্কার তো করতেই হবে, এবং সর্বক্ষেত্রে সংস্কার করা দরকার। কোথায় সংস্কার না করতে হবে? শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, অর্থনীতি, সব জায়গায়। কিন্তু আমাদের অগ্রাধিকার নির্ধারণ করতে হবে। যেটা আমাদের সিরাজ বলছিল যে কি, এই সংবিধান 72-এর সংবিধান, শুধু 72-এর সংবিধান দিয়ে তো চলার কথা না। এমনকি এটা 100 বছর আগের হলেও আপত্তি ছিল না। 72-এর সংবিধান কিন্তু ভারতীয় সংবিধানের একটি ছায়া সংবিধান। অর্থাৎ ভারতীয় সংবিধানকে অনুকরণ করে এটা করা হয়েছে। তারপরেও ভারতীয় সংবিধানের যা ভালো কিছু ছিল সেটাকে বর্জন করে করা হয়েছে। কাজে এই সংবিধান তো রাখার প্রশ্নই ওঠে না। সংবিধান সংস্কার না, সংবিধান ফেলে দিতে হবে, নতুন করে সংবিধান করতে হবে। এক কক্ষ না, 2 কক্ষ বিশিষ্ট করতে হবে, যাতে চেক অ্যান্ড ব্যালেন্স হয়। প্রয়োজনে আমাদের যে আমরা বলি কি যে মাথাভারী প্রশাসন, আমরা বলি কি ঢাকা এক কেন্দ্রিক হয়ে যাচ্ছে, সবকিছু ঢাকা। তাহলে যদি আমরা প্রশাসনকে বিকেন্দ্রীকরণ করতে চাই, তাহলে কেন আমরা প্রদেশ করব না? মার্কিন যুক্তরাষ্ট্রে 50টা প্রদেশ আছে, লোক সংখ্যা 28 কোটি, ভাগ করে দেখেন। তাহলে ওই হিসাবে তো আমাদের প্রদেশ আরো বাড়ে, আমরা 2টা 4টা 5টা প্রদেশ করতেই পারি। কাজে আমার প্রথমে সংবিধান সংস্কার করতে হবে, এবং এইগুলো না করে একটা ইলেকশন কেন হবে? আজকে অনেক কোনো দল ইলেকশনের জন্য পাগল হয়ে গেছে। আরে ভাই, তোমরা পাগল হয়েছে, এত বছর কোথায় ছিলে? তার চেয়েতেও বড় কথা, অনেকে বলছে যে গণতান্ত্রিক ভাবে একটি নির্বাচিত সরকার না থাকলে। তো নির্বাচিত সরকার আমাদেরকে কি দিয়েছে গত 52 বছরে? নির্বাচিত সরকারই তো ছিল। এরশাদের সরকার নাই, স্বৈরাচারী সরকার ছিল। 72 থেকে 75 তো একটা নির্বাচিত সরকার ছিল, অবশ্য না, ওরা 2 বছর নির্বাচিত ছিল, পরে তো একদলীয় অনির্বাচিত সরকার।
আমার কাছে কথা হলো যে নির্বাচিত সরকার হলেই ভালো হবে, তার গ্যারান্টিটা কি? তার তো একটা কথা আছে না, মর্নিং শোজ দ্য ডে। আমরা দেখলাম ছাত্ররা দখল করলো, কি বলে, মানে ক্ষমতা দখল করলো, আর একটি বিশেষ বড় দলের লোকেরা নিচের তলায় তারা পাড়া মহল্লার মার্কেট, রাস্তাঘাট, দোকানপাট দখল করলো। তাহলে আমরা কি দেখছি? তাহলে নির্বাচিত সরকার হলে কি হবে? অর্থাৎ এক স্বৈরাচারের জায়গায় আরেক স্বৈরাচারকে পুনর্স্থাপন করা যদি নির্বাচিত সরকার হয়, তাহলে এই নির্বাচিত সরকার তো আমাদের দরকার নাই, জনগণের এটা দরকার নাই। জনগণ ঠিকই বোঝে, জনগণ কিন্তু ভুল করে না। এই ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের যে সমীক্ষায় 81% লোক বলেছে যে সংস্কারের পরে নির্বাচন, 13% 38% বলেছে যে 2 বছর আর 3 বছর। তারা কিন্তু কম বলে নাই, 3 বছরে সংস্কার করা যায়। অর্থাৎ ঘুরে ফিরে সংস্কারটা কমপ্লিট করার প্রয়োজনীয়তার কথাই তারা বলেছে। আর অল্প সংখ্যক 9% বলেছে যে না, একটা দ্রুত নির্বাচন ইত্যাদি ইত্যাদি। আমার কাছে মনে হয় যে এই মুহূর্তে আমাদের ডিসিশন নিতে হবে আমরা সংস্কারটা কোথায় করব। আরেকটা ব্যাপার কেউ বলছে না, রাজনৈতিক দলের সংস্কার করা দরকার নাই। সবচেয়ে বড় দল আমাদের বিএনপি, 17 বছর আওয়ামী লীগের শাসন, তার আগে 111-এর শাসন, 17 বছরে এই দলটার কোনো সম্মেলন হয় না। অর্থাৎ এই 17 বছর যাবত তাদের প্রতিটি কমিটি হচ্ছে কি, এরা কি বৈধ কমিটি? উপর থেকে চাপাই দেওয়া কমিটি, টাকা পয়সা খেয়ে করা কমিটি। আজকে কি আমরা এটা তো অস্বীকার আসলে করতে পারবো? সম্মেলন করার সুযোগও টাকা পয়সা পাইলো নাই লেনদেন হয়। আওয়ামী লীগের চাপে, না, 15 বছর তো তারা আসলে সম্মেলন দাঁড়াতেই পারে নাই। 15 মানে যখন দাঁড়াতে আমি হয়ে গেছে পারেনি। মামলা এটা হামলার মধ্যেই ছিল সম্মেলন হয় যে নাই না, তারপরেও এরা কিন্তু রাজনৈতিক সংস্কারের পাশাপাশি রাজনৈতিক দলগুলো যখন পরিস্থিতি স্বাভাবিক থাকে তারাও নির্দিষ্ট সময়ে তারা সম্মেলন করে না, তাদের কমিটি করে না, উপর থেকে চাপায় দেওয়া কমিটি হয়। কখনো পাঞ্জাবির পকেট থেকে কমিটি হয়, কখনো শাড়ির আঁচল থেকে কমিটি, বা মহিলাদের ভ্যানিটি ব্যাগ থেকে কমিটি করা হয়। কাজে সংস্কার তো আমার সব জায়গায় দরকার। আমার মনে হয় রাজনৈতিক সংস্কার, অর্থনৈতিক সংস্কারের পাশাপাশি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই সংবিধান একেবারে বাতিল করে নতুন করে করতে হবে, এবং এই সংবিধানে জনগণের অধিকারের বিষয়টা থাকতে হবে। সংবিধান মানে এই না 5 বছর পর পর ভোট। এই হলো আমার Right. শেষ কথা। জি। যাই হোক, এই আপনাদের দুজনের কথা শুনলাম, দর্শকরাই বুঝবে যে আসলে কি করা উচিত, এবং পরবর্তীতে আমরা আবারও আলোচনায় বসবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।